ভৈরবকে জেলা করার দাবিতে 3 রুটে 2 ঘন্টা রেলপথ অবরোধ। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর থমথমে সাভার। পরিকল্পিতভাবে ড্যাফোডিলের শিক্ষার্থীদের হামলার অভিযোগ সিটি ইউনিভার্সিটির। এবং মেট্রো রেল দুর্ঘটনায় নিহত কালামকে অশ্রুসিক্ত নয়নে বিদায় স্বজনদের। অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকা জুড়ে শোক। স্বাগত ডিবিসি সারা বাংলা সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটে বরাদ্দ করা বৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে সব ঔষধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতি। এদিকে পাল্টা প্রতিবাদে কলেজ গেটের ভেতরে ক্লাস বর্জন করে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো দোকানপাট থাকতে পারবে না। এই নির্দেশনা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে কয়েকটি ঔষধের দোকান উচ্ছেদে উদ্যোগ নেওয়া হয়। এরই প্রতিবাদে সোমবার সকাল 6টা থেকে চলছে ঔষধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি এবং ফার্মেসি ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, বৈধভাবে বরাদ্দ দেয়া দোকানগুলোকে অবৈধ আখ্যা দিয়ে জোর করে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে জানান ব্যবসায়ীরা। কর্তৃপক্ষ আমাদের সাথে বসেন নাই, আমাদের সাথে কোনো কথা বলেন নাই। ইভেন আমাদের সিকিউরিটি টাকা প্লাস 6 মাস সময় দেওয়ার বিষয়টা এটার কোনো সমাধান না করে তারা এটাকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদ করার জন্য যথাযথভাবে তারা এই প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করতেছে। হাজার হাজার ঔষধের দোকান বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগী ও সাধারণ মানুষ। এভাবে বন্ধ করে দেয় তাহলে আমরা তো সাধারণ জনগণের জন্য এটা খুবই কষ্ট। আরো সিরিয়াস রোগী আছে। আমার অ্যান্টিবায়োটিক ইনজেকশন চলতেছে 5 দিন যাবত, এখন আমার আরো 2 দিন লইছে, কোর্স শেষ হইতে আরো 2 দিন লইছে, অথচ আমি কোথাও কোনো ইনজেকশন পাইতেছি না। এদিকে পাল্টা প্রতিবাদে কলেজ গেটের ভেতর ক্লাস বর্জন করে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। অনেক ফার্মেসি বন্ধ থাকার কারণে অনেক রোগীরা ওষুধ পাচ্ছে না। অবৈধ একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত ব্যবসায়ীরা এই মানুষগুলিকে কষ্ট দেওয়ার মানে কি? এটা নিশ্চয়ই কোনো ইন্টেনশন আছে। যদি এত ক্ষতিগ্রস্ত হয় তাহলে কলেজটা বন্ধ করে দেন, কলেজটা বন্ধ করে দিয়া ছাত্রীরা সব চলে যাক, আমরাও চলে যাই, এখানে ব্যবসা করুক তারা। কলেজের সামনে অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেট নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ভৈরবকে জেলা করার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করার 2 ঘন্টা পর তা প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। এর আগে অবরোধের সময় বিক্ষোভকারীরা ট্রেনে ইটপাটকেল ছুড়লে কয়েকজন যাত্রী আহত হন। সকাল 10টায় শহরের ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা কিশোরগঞ্জ রুটের রেল যোগাযোগ বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনকে ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে দেন আন্দোলনকারীরা। এতে রেলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। কিছু সময় পার হবার পর উপকূল এক্সপ্রেস ট্রেন ছেড়ে যেতে চাইলে বিক্ষোভকারীরা ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করেন। আর এ সময় কয়েকজন যাত্রী আহত হন। আন্দোলন প্রত্যাহারের পর 11টা 40 ভৈরব স্টেশন ছেড়ে যায় ট্রেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যদি ভৈরবকে অতি দ্রুত জেলা হিসেবে ঘোষণা করে না হয়, আমরা সরকার পতনের ডাক দিব ইনশাআল্লাহ। একটা দাবি নিয়ে তারা গণতান্ত্রিক দেশে দাবি নিয়ে একটা আন্দোলন করছিলেন। আমরা তারপরে আরএনবি সবাই মিলে সুন্দরভাবে গাড়িটা রিলিজ করতে সফল হয়েছি। সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযোগ উঠেছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে সিটি ইউনিভার্সিটিতে হামলা চালিয়েছে। এদিকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ড্যাফোডিল কর্তৃপক্ষ। পুলিশ বলছেন এলাকার পরিবেশ শান্ত রাখতে তৎপর তারা।
এমন ভাঙচুর আর আগুন সাভারের আশুলিয়ার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময়। রবিবার সন্ধ্যায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীর থুতু পড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর ড্যাফোডিলের শিক্ষার্থীদের ভাড়া বাসায় হামলা চালায় সিটি ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। পরে ড্যাফোডিলের শতাধিক শিক্ষার্থী হল থেকে বের হয়ে ঘটনাস্থলে জড়ো হন। এক পর্যায়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। এ সময় সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা 3টি গাড়িতে আগুন দেয় ড্যাফোডিলের শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয় অন্তত 6টি পরিবহন। ক্ষতিগ্রস্ত হয়েছে সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভবন সহ প্রধান ফটক ও দেয়াল। শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। মধ্যরাত থেকে ওরা হামলা চালায়। হামলাটা একদম 5:30 পর্যন্ত যায়। ওদের কোনোভাবেই শিক্ষার্থী বলা চলে না। কয়েকজন শিক্ষার্থীর পক্ষে কখনোই এই ধরনের আগ্রাসন বা সন্ত্রাসীমূলক কাজকর্ম করা কখনোই সম্ভব না। আমাদের আরো শত স্টুডেন্ট আছে আহত, 10-12 জন হচ্ছে গুরুতর আহত। অতি দ্রুত জানাও তারা সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনে। এদিকে দুপুরে সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। পরে ড্যাফোডিল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দেয়। নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিভাবে বজায় রাখা যায় সেই ব্যাপারে আমি আশা করি আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটি সহ আশেপাশে যতগুলি বিশ্ববিদ্যালয় আছে সবাই একসাথে বসে ওই পরিবেশ আমরা বজায় রাখার জন্য সচেষ্ট হব। প্রশাসন বলছে ক্যাম্পাস ও আশপাশের এলাকার নিরাপত্তায় তৎপর তারা। ইউনিভার্সিটির ভিতরে তো মূলত পুলিশ সাধারণত কোনো কিছু করে না। এখানে প্রক্টোরিয়াল বডি আছে, ওনারা বলে ওনাদের আলোকে মূলত কাজ করে। তো আমার তো শুধু বাহিরে আউটার এলাকা আমরা দেখতেছি। দ্রুত দোষীদের বিচার ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী আইরিন আক্তার প্রিয়া। তার প্রশ্ন, 2 সন্তানকে নিয়ে কোথায় দাঁড়াবেন, কিভাবে বোঝাবেন তাদের বাবা আর আসবেন না। আবুল কালামকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছেন স্বজন এবং এলাকাবাসী। দাফন করা হয়েছে নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাঠিতে। আব্দুল্লাহ আর পারিসা শত মানুষের ভিড়ে খুঁজছে বাবাকে, কিন্তু বাবা আর ফিরবেন না, করবে না কোলে নিয়ে আদর। বাবার মৃত্যুতে নিমিষেই শিশু দুটির ভবিষ্যৎ ঢেকে গেছে ঘোর অমানিসায়। ঢাকার মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করতেন আবুল কালাম আজাদ। রবিবার ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। সেটির নিচে চাপা পড়ে প্রাণ হারান আবুল কালাম। এই দুর্ঘটনায় শোকাহত শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাটি গ্রামের বাসিন্দারা। জানাজায় অংশ নেন আত্মীয় স্বজন ও গ্রামবাসী। আবুল কালামের মৃত্যু মানতে পারছেন না কেউ। আর এখন তো কইতে পারি না কেমনে কি হইলো না বলে, ঢাকাতে আমরা যাই নাই, এটা আল্লাহ করতে পারে। আর মার ছেলে সন্তান যেরকম থাকে ঠিক এরকম ছিল আমার কাছে, কিন্তু ওর মৃত্যুটা আমি মানতে পারি নাই, আর এভাবে যে মারা যাবে সেটাও মানতে পারি নাই। স্বামীকে হারিয়ে দিশেহারা আইরিন আক্তার প্রিয়া কোনোভাবেই শান্ত করতে পারছেন না স্বজনরা। আমার কলিজাকে যেন সরকারে দে, এটাই শুধু চাই। আমার কলিজারা যেভাবে বাবা রাজার মতো রাখতো এমনি যে রাখে। দেশের আইন শৃঙ্খলা কিচ্ছুই নাই, দেশের মানুষ সচেতন না, দেশের সরকারও সচেতন না। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছি। আমাদের সরকারের সাধ্য অনুসারে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে মেট্রো রেলের সহকারী প্রকৌশলী জানান, পরিবারের দাবি তারা তুলে ধরবেন কর্তৃপক্ষের কাছে। ওনাদের ফ্যামিলির যে বক্তব্যগুলো আছে এবং জেলা প্রশাসন থেকে ডিসি স্যার যে কথাটা বললেন, এই মেসেজগুলো আমরা নিয়েছি। আমরা এখন ঢাকায় গিয়ে আমার কাজ করতে হবে। শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাটি গ্রামের জলিল চোকদার ও হনুফা বেগম দম্পতির ছেলে আবুল কালাম আজাদ। 4 ভাই ও 6 বোনের মধ্যে কালাম ভাইদের মধ্যে সবার ছোট। 20 বছর আগে তার বাবা ও মা মারা যান। ডিবিসি নিউজ ডেস্ক। আইনি বাধা না থাকার পরও নানা তালবাহানা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। শাপলা প্রতীক নিয়েই আগামী সংসদ নির্বাচনে এনসিপি অংশ নেবে। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এনসিপি সাংগঠনিক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এসব কথা বলেন। তার মতে, জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা এবং বিচারিক প্রক্রিয়া কিভাবে শেষ হবে, এই রূপরেখা ছাড়া শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে প্রাসঙ্গিক নয়।
এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে কোনো, আমরা স্পষ্ট করে বলেছি যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন দলটির নেতাকর্মীরা। এছাড়া স্বেচ্ছায় রক্তদান সহ নানা সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ঝালকাঠি প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার পর এক সভায় বক্তারা ধানের শীষের গণজোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নাটোরে আলাইপুর উপশহর মাঠ থেকে জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া বাগেরহাট, ভোলা, জয়পুরহাট, গোপালগঞ্জ এবং সুনামগঞ্জ সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। নীলফামারীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন উত্তরা ইপিজেডের 4টি কারখানার শ্রমিকরা। বেলা 11টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ইপিজেডের সামনে যান কয়েকশো শ্রমিক। এক পর্যায়ে তারা ইপিজেডের ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিক অসন্তোষের জেরে গতকাল রবিবার উত্তরা ইপিজেডের দেশবন্ধু 7 সেকশন, মেইগো বিডি ও ইপিএফ প্রিন্টিং নামে 4টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ফলে অনিশ্চয়তায় পড়েছেন এসব কারখানার কর্মরত 6,500 শ্রমিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছেন 5 শিক্ষার্থী। টানা 21 ঘন্টা ধরে অনশনে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন তারা। সকালে গুরুতর অসুস্থ 2 শিক্ষার্থীর স্যালাইন দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব গিয়ে তাদের খোঁজ নেন। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। তবে শিক্ষার্থীরা বলছেন প্রশাসন শুধু আশ্বাসই দিচ্ছে, কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর আগে টানা 4 দিন ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর ইস্যুতে ফের উত্তপ্ত চট্টগ্রাম বন্দর। বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহতের ঘোষণা দিয়েছে শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিকরা। ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে প্রেস ক্লাবের সামনে গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের। আওয়ামী লীগ সরকারের আমলে এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। তাদের মতো অন্তর্বর্তী সরকারও এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে আগ্রহের কথা জানায়। সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে বিডার চেয়ারম্যান ডিসেম্বরের মধ্যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল সহ 3টি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তরের কথা জানান। এই বছরের শেষ নাগাদ এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। ডিসেম্বর 31st we would like to complete at least first operator for বে টার্মিনাল এবং এলসিটি এবং এনসিটির কাছে। বন্দরের অন্যান্য স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। এ সময় তারা বলেন, বিদেশি কোম্পানিকে নিউমোরিং কন্টেনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। আগামী 1 নভেম্বর প্রেস ক্লাবের সামনে গণ অনশন হবে। সরকার যদি চুক্তি কোনো প্রক্রিয়া করে, সাথে সাথে বাড়ি বিল্ডিং থেকে সলকলা পর্যন্ত হরতাল অবরোধ আমরা ঘোষণা করতে বাধ্য থাকব। বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহতের ঘোষণা দিয়েছে শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিকবৃন্দ। এটা করেছে বিগত সরকার ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার। ইউনূস সাহেব এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন, আমরা এটা বাস্তবায়ন করতে দেব না। বন্দরের কোনো স্থাপনা, লালদিয়ার চর বিদেশি কাউকে দেয়া যাবে না, এটা হলো মূল কথা। সরকার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জনবল, যানবাহন ও আবাসন 3 সংকটে ধুঁকছে চট্টগ্রামের শিল্প পুলিশ। ছোট বড় অনেক শিল্প কারখানাতে গড়ে উঠলেও সেই তুলনায় বাড়ছে না শিল্প পুলিশের সক্ষমতা। একই দিনে একাধিক এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে জনবল সংকটের কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। অন্যদিকে একটি ভাড়া ভবনে সমস্ত কার্যক্রম চলছে, আছে যানবাহন সংকটও।
মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সিপিজেড কেপিজেড মিলিয়ে চট্টগ্রামের শিল্প পুলিশের আওতাধীন কারখানার সংখ্যা 2000-এর কাছাকাছি। এসব কারখানা ও রপ্তানিমুখী শিল্পে কাজ করেন দেশি বিদেশি প্রায় 10 লাখ শ্রমিক। শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, নানা বিরোধ নিষ্পত্তিতে মালিক ও শ্রমিক সংগঠনের সাথে সমন্বয় করে নিয়োজিত শিল্প পুলিশ। চট্টগ্রামে শিল্প পুলিশ 3-এর জনবল সংখ্যা মাত্র 710 জন, শূন্য পদ রয়েছে 78টি। এছাড়া মিরসরাই, সীতাকুণ্ড, কেপিজেড ও সাগরিকা ক্যাম্পের দায়িত্বে আছে 50 জন করে। এই জনবলে পুরো চট্টগ্রামের দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে শিল্প পুলিশ। আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা আমাদের জনবল বৃদ্ধি করা খুব প্রয়োজন। 4টা-5টা জায়গায় একসাথে শ্রম অসন্তোষ তৈরি হয়। তো এই 4টা-5টা জায়গায় একসাথে অ্যাড্রেস করার মতো কিন্তু আমার জনবল এবং আমার লজিস্টিক সাপোর্ট, আমার গাড়ি কিন্তু আমার নাই। যানবাহন সংকটের পাশাপাশি নেই নিজস্ব ভবনও। আলাদা পুলিশ লাইনের কাজ এগুলোও করোনার পর সেটিও থমকে আছে। পুলিশ লাইনটা এখনো স্ট্রাকচার ওইভাবে তৈরি হয়নি কোভিডের পরে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি ওখানে ডেভেলপ করা যায়, সেটা আমাদের ডিসিপ্লিন, একই সাথে আমাদের অপারেশনালের জন্য এটা ভালো হবে। পরিবেশ স্বাভাবিক রেখে উৎপাদন গতিশীল রাখতে শিল্প পুলিশকে স্বয়ংসম্পূর্ণ করার তাগিদ ব্যবসায়ীদের। ইন্ডাস্ট্রি চালাইতে হলে আপনারা জানেন যে আমাদের ল অ্যান্ড এনফোর্সমেন্টও দরকার। আমাদের শ্রমিকরা কিন্তু খুবই ভদ্র। আমি শ্রমিকদের কোনো অবস্থাতে বলতে পারবো না ওরা আপনার অন্যরকম চিন্তা করো। ওরা চাই একটা সুন্দর পরিবেশ, ওরা চাই সুন্দর ভালো মতো কাজ করুক এবং মালিক যাতে ওদের সাথে ভালো আচরণ করে এবং ওদের ম্যানেজমেন্ট যাতে ওদের সাথে ভালো আচরণ করে, ওইটাই কিন্তু শ্রমিকদের চাওয়া। বেতন ভাতা সহ নানা দাবিতে সম্প্রতি চট্টগ্রামের কারখানাগুলোতে লাগাতার শ্রমিক অসন্তোষ চলছে। সংকট সমাধান সহ বিভিন্ন মামলার নিষ্পত্তি ও গোয়েন্দা কার্যক্রম চালাতে পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানো জরুরি বলে অভিমত সংশ্লিষ্টদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতি গোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে আত্মপ্রকাশ করল রাজনৈতিক সংগঠন সিএসটি সম্প্রীতি জোট। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির 11 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রকৌশলী খোয়াইচিং মং শাককে আহ্বায়ক, ইখতিয়ার ইমনকে সদস্য সচিব এবং পাই শিখ ই মার্মাকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়। হারিয়ে যেতে বসা নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা, এর সাথে পাহাড়ে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে পর্যটন খাত সমৃদ্ধ করার পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। ত্রিপুরা, মারমা, চাকমা ও বাঙালি সহ 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। সমাধান কেবল সংঘাতে নয়, সম্প্রীতি ও সমতার মাধ্যমেই সম্ভব। তাই আজ আমরা আত্মপ্রকাশ করছি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে সিএসটি জোট, সিএসটি হারমোনি অ্যালায়েন্স, যা সংক্ষেপে সিএইচএ। নাব্য সংকট ও নিয়মিত দূষণ কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের জন্য বড় হুমকি। সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। উপদেষ্টা বলেন, মাছের গুণগত মান রক্ষায় বিএফডিসিকে পদক্ষেপ নিতে হবে। বিএফডিসি, মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মধ্যে সমন্বয় করে মৎস্য সম্পদ উন্নয়নে কাজ করতে হবে। নাব্য সংকট দূর করতে হ্রদ খননের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সভা করা হবে। এ সময় মৎস্য আহরণের নিষেধাজ্ঞা চলার সময় জেলেদের 50 কেজি করে চাল দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়। যখন কাপ্তাইকে আপনি পণ্য পয় নিষ্কাশনের বর্জ্যটাই বেশি যাচ্ছে, এটা কিন্তু আমাদের মাছের জন্য একটা ঝুঁকি তৈরি করছে। কারণ দেখেন, ডাক্তার সাহেব বললেন পুষ্টির কথা, আমি মাছ খাবো কিন্তু সেটা যদি দূষিত পানির মাছ হয়ে যায় তাহলে কিন্তু ঠিক হবে না। তো আমার কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো দূষণটাকে। চট্টগ্রামে চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকালে চন্দনাইশের কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে পৌরসভায় এলডিপির সভাপতি আইনুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম.এ. ইয়াকুব আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন আহমেদ নবী, পৌরসভা এলডিপির সহ সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন সহ অন্যান্য নেতারা।
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানে ইসলামী আন্দোলন বাংলাদেশে ঘোষিত 5 দফা দাবিতে সারা দেশের মতো খাগড়াছড়িতেও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে জেলা শহরের আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শেষে সভায় বক্তারা জানান, দেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবিত 5 দফা দাবিগুলো বাস্তবায়ন করা সময়ের দাবি। নেতারা আরও বলেন, রাজনৈতিক সংকট নিরসন, দুর্নীতি দমন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সরকারকে অবিলম্বে এই 5 দফা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। রাঙামাটির কাপ্তায়ে প্রতিবন্ধী মারমা নারী ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন হয়েছে। সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আয়োজনে শহরের মুক্তমঞ্চ চত্বরে মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক উস্কানি ও ধর্ষণের মতো অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান সহ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। বিধি বহির্ভূতভাবে স্পেশাল ব্যাচ ভর্তি বন্ধ ও দুর্নীতিবাজ ও অযোগ্য প্রশিক্ষকদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নগরীর সল্টগোলা ক্রসিংয়ে ইনস্টিটিউটের সামনে মানববন্ধনে অংশ নেয় কয়েকশো শিক্ষার্থী। এ সময় তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির কিছু শিক্ষক স্পেশাল ব্যাচের নামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থী ভর্তি করাচ্ছে, যা সরকারি বিধিমালা লঙ্ঘন। সঠিক প্রশিক্ষণ না পাওয়ায় তারা ভবিষ্যতে দেশের মেরিটাইম সেক্টরের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এ সময় প্রতিষ্ঠানে কিছু কর্মকর্তা ও শিক্ষকদের নামে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। এসব অনিয়ম তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনে যাবার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় 3 বাংলাদেশি ও 1 রোহিঙ্গা সহ 4 জেলেকে আটক করেছে মিয়ানমারের আরাকান আর্মি। জেলেরা জলসীমা অতিক্রম করেছিল বলে দাবি সশস্ত্র সংগঠনটির। স্থানীয়রা জানায়, সকালে শাহপুরের দ্বীপের জালিয়াপাড়া এলাকায় আব্দুর রহমানের মালিকানাধীন নৌকায় করে তারা সাগরে মাছ শিকারে যান। এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ 4 জনকে আটক করে নিয়ে যায়। তাদের মধ্যে রয়েছেন শফি আলম, আব্দুর রহমান ও তার ভাই আবুল কালাম এবং আরও একজন রোহিঙ্গা। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় জেলেদের আটক করা হয়। এদিকে টেকনাফের গহীন পাহাড় থেকে মুক্তিপণ আদায়ের জন্য জিম্মি থাকা নারী ও শিশুসহ 22 জনকে উদ্ধার করেছে র্যাব। এ বিষয়ে আরও জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। শাহিন, জানাবেন বারবার এমন ঘটনা পরে কেন আটকানো যাচ্ছে না এই কার্যক্রম, আর এর সাথে জানাবেন যে জেলেরা ধরা পড়েছে, তাদের আটক করা হয়েছে, তাদের উদ্ধারে কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ? সালেহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, আপনার যে সরকারিভাবে 22 দিন সাগরে মাছ শিকার করার নিষেধাজ্ঞা রয়েছে, তার ধারাবাহিকতায় গতকালকে সেটা নিষেধাজ্ঞা সরকার তুলে নিয়েছে। আজ সকাল ভোর 6টার দিকে টেকনাফের শাহপুর দ্বীপ থেকে একটি নৌকা করে 4 জন, তার মধ্যে একজন রোহিঙ্গা জেলে রয়েছে, তারা সাগরে মাছ শিকারে যায়। যাওয়ার পথে নেকুন্ডি আপনার মোহনা থেকে আরাকান আর্মি এসপিপুর যুগে এসে তাদেরকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর আমরা তাদের পরিবারের সাথে কথা বলছি। তারা বলছে, আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমাদের একমাত্র আয় রোজগার হচ্ছে আমাদের ছেলেরা এবং আমাদের স্বামীরা হচ্ছে এই সাগরে মাছ শিকার করে আমাদের সংসার চালায়। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আজকে হচ্ছে র্যাব 15 ব্যাটালিয়নের সিও কামরুল হাসানের নেতৃত্বে টেকনাফ সদর হাতিয়ারগুলো একটি গহীন পাহাড়ে প্রায় 3 ঘন্টা সারাশি অভিযান চালিয়ে একজন বাংলাদেশি সহ 22 জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। তার মধ্যে হচ্ছে পাচারকারী চক্ররা প্রায় সময় পাহাড়ে তাদেরকে জিম্মি করে মুক্তিপণের টাকার জন্য এবং মালয়েশিয়া পাঠানোর জন্য জোরপূর্বক করে তাদেরকে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে তাদেরকে পাহাড়ে আপনার তাদের আস্থানে আপনার তাদেরকে রাখা হয়, জিম্মি করে রাখা হয়। প্রশাসন বিভিন্ন আমার কাছে সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধে কক্সবাজার শহরে দিনব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সাগর পাড়ের 500 প্রান্তিক পরিবার ফেলে দেওয়া প্লাস্টিকের বিনিময়ে 3 লাখ টাকার খাদ্যপণ্য পেয়েছেন। বেলা 11টায় উপকূলীয় সমিতি পাড়ায় প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। প্রতিটি পরিবার 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে 6টি ডিম অথবা 1 কেজি চাল পেয়েছেন। 5 কেজি প্লাস্টিকে 1 লিটার তেল এবং 2 কেজি প্লাস্টিকে 1 কেজি ডাল পেয়েছেন। আয়োজকরা জানান, সংগৃহীত প্লাস্টিকগুলো বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে পুনরায়
পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা হবে, যা সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। 2022 সাল থেকে কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় এই কর্মসূচির মাধ্যমে 3 লাখ কেজিরও বেশি প্লাস্টিক সংগ্রহ ও রিসাইকেল করা হয়েছে। মানুষ যে এই প্লাস্টিকে কুড়িয়ে নিয়ে এসে এটার বিনিময়ে যে খাদ্য পাচ্ছে, হয়তো ঘরে খাবার নাই, কিন্তু ওই প্লাস্টিকের দেওয়ার ফলে কি ওনারা বাজারটা নিয়ে ঘরে রান্না করে খেতে পারতেছে। সাস্টেইনেবিলিটি হচ্ছে কোথায়? ওই যে তার মধ্যে আমি যে একটা অভ্যাস গড়ে তুললাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাই হচ্ছে সাস্টেইনেবিলিটি। এটা আমাদের 4 মাস ব্যাপী প্রোগ্রাম, যাতে কেউ যেখানে সেখানে ময়লা আবর্জনা নিষ্কাশন কেউ ফেলতে না পারে, পর্যটন বা আমাদের এলাকার জন্য কোনো সৌন্দর্য হানি না হয়, এটা পদক্ষেপ আমরা প্রতিনিধি নিচ্ছি। এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সচিব জানিয়েছেন 300টি আসনের বিপরীতে মোট ভোট কেন্দ্র 42,761টি। এছাড়া জোটের প্রতীকের সংশোধনী এবং এনসিপির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন, তবে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলেও জানান ইসি সচিব। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা সহ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে। জানান এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা 42,761টি। এর মধ্যে মোট ভোট কক্ষ 2,44,649টি। তবে গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য নেই বলে দাবি করেন তিনি। 42,761, এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137, আর মহিলাদের জন্য 1,29,602। এই মিলিয়ে 2,44,649। এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা। বলেন জোটবদ্ধ হয়ে ভোটে প্রতীকের বিষয়ে আরপিও সংশোধনী নিয়ে যে আপত্তি তুলেছে বিএনপি, তা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বিএনপি বলেছেন, এটা কমিশনেও এই কথাটা বলেছেন, গতকালকে ওনারা এসেছিলেন, ওনারা এটাও বলেছেন। এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন, এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে। 22টি দলের নিবন্ধনের জন্য চূড়ান্ত তদন্ত কার্যক্রমও চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে জানান সচিব। দুটো বিষয়, এবং এই সপ্তাহে হয়ে গেলে 100%। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বৃহৎ নির্বাচনী জোটের চিন্তা করছে বিএনপি, তবে জাতীয় ঐক্য বজায় রাখাই মূল লক্ষ্য। নির্বাচনী জোটের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনতে পারলে কোনো সংস্কারই কাজ করবে না বলে জানান বিএনপি নেতারা। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী যুবদল। নির্বাচনী হাওয়া লেগেছে সারা দেশে, তারই আভাস নেতাকর্মীদের শরীরী ভাষায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এই খবরে উৎফুল্ল তারা। কোটি জনতা, কোটি যুবক একসাথে করে ওনাকে আমরা এয়ারপোর্টে রিসিভ করে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার সেই প্রস্তুতি আমরা নিয়েছি। বাংলাদেশে একটি জনসমুদ্রে পরিণত হবে, যা কখনো বাংলাদেশের মাটিতে হয়নি। আমরা সেই অপেক্ষায় আছি যেদিন তারেক রহমান আসবে। আগামী নির্বাচনে বিএনপির পক্ষে এবং সবার আগে বাংলাদেশ এই স্লোগানের পক্ষে যারা, তাদের মধ্যে একটা জাগরণ তৈরি করবে, নবজাগরণ। এরপর বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচনে দলের ছক নিয়ে কথা বলেন। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের রাজনৈতিক ভাবনাকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। তরুণদের, যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে। বিএনপি সবকিছু দূরে সরিয়ে রেখে আসন্ন জাতীয় নির্বাচনকে বিবেচনা করছে গুরুত্ব দিয়ে। সেই নির্বাচনে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান দলটির নেতা। আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, এটা আমরা জানি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঢাকা, সিলেট, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে দলের গুলশান কার্যালয়ে। বিকেল ৩টা থেকে বৈঠক শুরু হয়। দলের নেতাকর্মীরা অবস্থান করছেন গুলশান কার্যালয়ের সামনে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। বৈঠকের বিষয়ে কি তথ্য আছে? মনোনয়ন প্রত্যাশীদের সাথে যেহেতু বৈঠক, কোনো ধরনের দিক নির্দেশনা তারা পেয়েছেন কিনা, সবকিছু মিলে একটু শুনবো। ধন্যবাদ রিদওয়ানা। আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান বিএনপির কার্যালয়ের ঠিক সামনে পাশেই। আপনাকে যেমনটি বলছিলেন আসলে আমি যদি দেখাই এখানে দাঁড়ানোর মতো কিন্তু আসলে তিল ধারণ ক্ষমতা নাই। যদি আমি দেখাই আমার চারপাশে, অর্থাৎ আমার ঠিক বাম পাশের যে চিত্রটি, সেখানে এখন পর্যন্ত কিন্তু আসলে অনেক মানুষ এসেছে, অর্থাৎ 5টি বিভাগ থেকে কিন্তু দলের নেতাকর্মী যারা রয়েছে প্রত্যেকেই এসেছে। সামনের যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের নমিনেশন নেওয়ার জন্য এসেছে এবং প্রত্যেকটি আসন থেকে, অর্থাৎ 5 বিভাগের যতগুলো আসন রয়েছে প্রত্যেকটি আসন থেকেই কিন্তু তারা এসেছেন। তাদের নেতাকর্মীরা যেমন এসেছেন, তাদের নেতারা যেমন এসেছেন, তাদের কর্মীরাও এসেছেন। তবে এখন পর্যন্ত আসলে 3টার পরবর্তীতে যে তথ্যটি আমরা পেয়েছি, কার্যালয়ের ভেতরে অর্থাৎ যে 5টি বিভাগ থেকে এসেছে, বিশেষ করে খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, তাদের যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক চলছে এখনো অফিসের কার্যালয়ের মধ্যে। তবে বৈঠক চলাকালীন এদিকে ভিতরে বৈঠক চলছে এবং বাইরের যে চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু অনেক নেতাকর্মীরা এসেছেন, অবস্থান করছেন, ভিড় করছেন। প্রত্যেকেই, অনেকে এসেছেন মনোনয়ন প্রত্যাশী, অনেকে এসেছে তাদের পছন্দের মানুষটিকে তারা যারা এমপি হিসেবে দেখতে চান, সংসদ সদস্য হিসেবে দেখতে চান, তাদেরকে কিন্তু আসলে তাদের সাথে এসেছেন। তারা এসে এখানে ভিড় জমাচ্ছেন এবং সব মিলিয়ে যদি আমি বলি আপনাকে যে আসলে এই মুহূর্তের যে পরিস্থিতি, এখন পর্যন্ত কিন্তু 5 বিভাগের যেহেতু প্রত্যেকে মনোনয়ন প্রত্যাশীরা এসেছেন, এখনো কিন্তু বেশ ভিড় জমছে এবং গুলশান কার্যালয়ের সামনে অর্থাৎ আশপাশ এলাকা কিন্তু অনেক নেতাকর্মীরা এসেছেন। সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম রেদওয়ানা গুলশান কার্যালয়ের সামনে থেকে। হাসিব, ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, দলমত কিংবা ধর্মীয় বিবেচনায় নয়, যোগ্য মানুষকে ভোট দিতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অফ আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীর সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করবে জামায়াত। যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্মানে নিউ ইয়র্কে সর্বশেষ নাগরিক সংবর্ধনা। স্থানীয় সময় রবিবার অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি বলেন, বিগত সরকারের অপশাসনের বিরুদ্ধে 5ই আগস্ট বিপ্লবে দেশের মানুষের পাশাপাশি ভূমিকা রেখেছে প্রবাসী ও বিদেশিরাও। প্রথম দিকে কিছু বলেছি, এরপরে আর কিছু বলি নাই, শুধু একটাই বলতাম, ওনাদের ভোটের অধিকারটা দাও, ওনাদের ভোটের অধিকারটা দাও। এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়া। এটা যদি আপনাদের হাতে আসে, বাকি সকল অধিকার এটার গলা ধরে চলে আসবে। নারী ও অমুসলিমদের সম্পর্কে জামায়াতকে সবসময় প্রশ্নবিদ্ধ করা হয় মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে নারীর পূর্ণ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। বলা হয় তোমরা গেলে মুসলিমদের কি হবে, তাদেরকে রিজাকি আমি দেই নাকি? কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। সমাজ বাধ্য হবে দুটি জিনিস তাদেরকে দিতে, নিশ্চিত করতে। একটি তাদের নিরাপত্তা, আর একটি তাদের ইজ্জত। আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেওয়া। আব্দুল আজিজ ভুইয়ার সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে দলের মুখপাত্র ডক্টর নকিবুর রহমান সহ অন্যান্য নেতারা। ভালো আছেন ভাই? বিবিসি নিউজ ডেস্ক। আইনি বাধা না থাকার পরও নানা তালবাহানা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা প্রতীক নিয়েই দলটি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে সাংগঠনিক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তার মতে, জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা এবং বিচারিক প্রক্রিয়া কিভাবে শেষ হবে তা স্পষ্ট করা ছাড়া শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে প্রাসঙ্গিক নয়। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা আচরণ এনসিপি এবং তরুণ প্রজন্ম মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা স্পষ্ট করে বলেছি, যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই
মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়ে এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। আজ জমা দেয়া হবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশ জমা দেয়া হতে পারে। এরই মধ্যে প্রায় চূড়ান্ত করা হয়েছে সুপারিশগুলো। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার বিস্তারিত রয়েছে এই সুপারিশে। রয়েছে গণভোটের বিষয়েও সুপারিশ। তবে শেষ মুহূর্তে আজ আবারও বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এই বৈঠকেই সুপারিশের বিষয়গুলো আবারও পর্যবেক্ষণ করবে কমিশন। এছাড়া নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত হবে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে মন্তব্য করেন, উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে। বিবৃতিতে বলা হয়, তথ্য উপদেষ্টার এই তথ্য সঠিক নয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চাইতে এলেন 6 বছরের শিশু বাসিত খান মুসা। 19 জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে আহত বাসিতের পক্ষে সাক্ষ্য দেন তার বাবা মুস্তাফিজুর রহমান। বলেন, সেদিন গুলিতে শুধু মুসা আহত হয়নি, সেই গুলি প্রাণ কেড়ে নেয় তার দাদি মায়া ইসলামের। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এই সাক্ষ্য জুলাই অগাস্টের নৃশংসতার 12 থেকে 13% শিশুর মৃত্যুর বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের সত্যতা প্রমাণ করেছে। এখন শুধু প্লেন বলে, কিন্তু আর যেতে পারবে না। ওর স্বপ্ন ছিল ও পাইলট হবে। যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা, সে বয়সেই অনেকটা নির্জীব নিশ্চুপ শিশুটি বাসিত খান মুসা। তার বাবা জানান, তার সদা প্রাণবন্ত এই শিশুটির এই মৃতপ্রায় অবস্থার শুরু গত বছর 19 জুলাই। বৈষম্য বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন রাজধানীর বনশ্রী এইচ ব্লকের বাসার সামনে গুলিবিদ্ধ হয় মুসা। মাথা ভেদ করে যাওয়া সেই বুলেটে প্রাণ হারান মুসার দাদি মায়া ইসলাম। সেই মর্মান্তিক ঘটনার বিচার চাইতে সোমবার ট্রাইব্যুনালে আসে মুসা এবং তার বাবা মুস্তাফিজুর রহমান। আমার ছেলে এই ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় আর সত্যি হবে। কান্না জড়িত কণ্ঠে বিচারের দাবি জানান মাহারা এই সন্তান। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আগস্টের সহিংসতায় 1400 মৃত্যুর যে তালিকা উঠে আসে, সেখানে 12 থেকে 13% শিশুর কথা বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, সেই তথ্যের প্রমাণ মিলল। ইউএন রিপোর্ট এবং আমরা ট্রাইব্যুনালে তদন্ত শেষে যে রিপোর্ট দিয়েছি এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টের সত্যতাই আজকে এই সাক্ষীর মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওর জেরে ট্রাইব্যুনালের বিচারিক স্বচ্ছতার দাবি জানান শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই পর্যন্ত ট্রাইব্যুনালে কোনো পক্ষে আমাকে কোনোভাবে প্রেসার ক্রিয়েট করে নাই, কেউ বলে না যে এটা বলবেন না, এটা করবেন না, এইভাবে কখনোই কেউ কিছু করে না। আমি মনে করি না যে এই কোর্ট কোনো ক্যাঙ্গারু। এদিন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের শুনানি আগামীকাল। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাট এবং হালাল পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দুদেশের মধ্যে 9ম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শেষে দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক এসব কথা বলেছেন। বৈঠকে বাংলাদেশের কৃষি, আইটি, খাদ্য, বিমান এবং নৌ যোগাযোগ খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে দুদেশ আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে 2 দশক পর আবারও আলোচনার টেবিলে বাংলাদেশ পাকিস্তান। যৌথ অর্থনৈতিক কমিশন জেইসি বৈঠকে অংশ নেয় বাংলাদেশের 15 আর পাকিস্তানের 14 সদস্যের প্রতিনিধি দল। সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, কৃষি, আইটি, খাদ্য, বিমান এবং নৌযোগাযোগ খাতে বাণিজ্য বাড়াতে সম্মত 2 দেশ। সার্কের পুনরুজ্জীবন নিয়েও কথা শুরু হয়েছে। বিমান যোগাযোগ, শিপিং, সব হয়েছে, আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু 2টা দেশের জন্য, 2টি দেশের মানুষের জন্য উপকার হবে। এ সময় পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেন, জেইসি বৈঠকের মাধ্যমে 2 দেশই লাভবান হবে। ঔষধ, পাট ও কৃষিপণ্য আমদানিতে আগ্রহ রয়েছে পাকিস্তানের। The trade volume between us
is less than $1 billion. বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য শত কোটি ডলারেরও কম। আমরা কৃষি খাত, ওষুধ শিল্প সহ বেশ কিছু সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা করেছি। আমরা পাট ও পাটের বাইরেও অনেক খাত থেকে পণ্য নিতে চাই। বৈঠকে বাংলাদেশের BSTI এবং পাকিস্তানের PH এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে হালাল পণ্য আমদানি রপ্তানিতে বাণিজ্যিক বাধা দূর হবে। রিফাত তাসনোভা, BBC নিউজ, ঢাকা। প্রায় 24 ঘন্টা পর মেট্রো রেলের চলাচল স্বাভাবিক হলো। যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও রয়েছে শঙ্কাও। রাজধানীর গণপরিবহনে বিপ্লব তৈরি করা এই বাহনটিতে মাঝে মধ্যেই নানা ত্রুটি দেখা দেওয়ার ঘটনা এমন আশঙ্কা তৈরি করেছে। এছাড়া বিয়ারিং প্যাড খুলে পড়ে মৃত্যুর ঘটনার পেছনে যাদের দায় থাকুক তাদের শাস্তির দাবি সাধারণ মানুষের। আর বিয়ারিং প্যাডের মান এবং রক্ষণাবেক্ষণে উচ্চ পর্যায়ের কমিটি করে তদন্তের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। যানজটের নগরী ঢাকা, এই নগরীর মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসে মেট্রো রেল। বিশেষ করে MRT 6 লাইনের কিছু অংশ চালুর পর থেকেই উত্তরা, মিরপুর আর মতিঝিলে চলাচলের ক্ষেত্রে আনে বৈপ্লবিক পরিবর্তন। বিদ্যুৎ বিভ্রাটে চলাচল বন্ধ থেকে বিয়ারিং প্যাড ভেঙে পড়ার মতো ঘটনা ঘটছে, যার সবশেষ শিকার শরীয়তপুরের যুবক আবুল কালাম আজাদ। রবিবার ফার্মগেট এলাকায় প্যাড পড়ে নিহত হন তিনি। ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। হাজারো মানুষ পড়েন দুর্ভোগে। কয়েক ঘন্টা পর সাময়িকভাবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলাচল করলেও পুরো রুট চলাচল স্বাভাবিক হয় সোমবার বেলা 11টায়। মতিঝিল থেকে মোহাম্মদপুর ডেইলি যাতায়াত করে আমার 3 আওয়ার্স লেগে যাচ্ছে। সো মেট্রো রেল আমাদের জন্য অনেক একটা ভালো। শাহবাগ আসতে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে না, লাইন আবার চালু করছে, তো খুব ভালো লাগছে। যাত্রীরা স্বস্তির পাশাপাশি দুর্ঘটনায় জড়িতদের শাস্তিও চান। দায়িত্ব ছিল দরকার প্রত্যেকটা স্টেপ গুলো আমাদের পরিবেশন করে আবার সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। কিছুটা গাফলতি আছে, না হলে এরকম একটা আপনার বেয়ারিং কভার কেন পড়বে মানুষের, মানে আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা দেখতেছি না। এদিকে উচ্চ পর্যায়ের কমিটি করে মেট্রো রেল ও ঢাকা সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ তদন্তের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। আমরা হোল ঢাকা শহরের যত বেয়ারিং প্যাড আছে এর গুণগত মানটা এবং এটা রক্ষণাবেক্ষণ ঠিক আছে কিনা সেটার উপরে আমরা রুলটা প্রেয়ার করেছি। অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। একটা প্রুফ কমিটি থাকবে এবং সেই কমিটির রিপোর্টটা 15 দিনের মধ্যে যেন কোর্টে দেওয়া হয়, এরকম আমরা একটা ডাইরেকশন চেয়েছি। রিটে মন্ত্রণালয়ের সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়। রাকিব হোসেন, DBC নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে DBC নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 80, চুয়াডাঙ্গা 2-এ। CSRM DBC ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি চুয়াডাঙ্গা সংসদীয় আসন 80। আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। স্বাগতম আমাদের CSRM DBC ইলেকশন এক্সপ্রেসে। আমরা এই আসনের এক আসনে কথা বলেছি, আজকে আমরা এখন 2 আসনে রয়েছি। আমরা বিভিন্ন জনগণের সাথেও কথা বলেছি। আপনারা বিভিন্ন গণসংযোগ করছেন, তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনাদের বিএনপির পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ এই এলাকা বিএনপি অধ্যুষিত এলাকা। বিগত যে সরকার ছিল সেই সরকারের পূর্বে এযাবৎ বিএনপি ক্ষমতা ছিল দীর্ঘকাল। আমরা আগামীতে আবার নির্বাচনে নির্বাচিত হব। আমাদের মাহমুদ হাসান খান বাবু ভাই আমাদের প্রার্থী, আমরা তাকে নিয়ে মাঠে কাজ করছি। মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি এবং মানুষ তারা আমাদেরকে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে চায় এবং দেখতে চাই। আমরা এই আসনের একটা জিনিস সবচেয়ে বড় বেশি সমস্যা যেটা দেখেছি সেটা হচ্ছে, যেহেতু পাশেই ভারতীয় বন্দর, আমাদের এই আসনগুলোতে মাদকের সবচেয়ে ভয়ানক অবস্থার কথা বলেছেন তারা। মাদকের এই জিরো টলারেন্স বিষয়ে আপনারা কতটা কাজ করছেন এবং যদি ভবিষ্যতে যদি ক্ষমতা আসেন তখন আসলে কি করবেন? আমাদের নেতা মাদক, স্বাস্থ্য, তারপর কৃষি এবং আইন শৃঙ্খলা, এই 5টার উপরে জোর দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যদি নির্বাচনে জেতেন এবং আমার দল যদি ক্ষমতায় আসে, সর্বপ্রথম মাদক নির্মূল করবেন এবং বদ্ধপরিকর তিনি। আর একটা বিষয় হচ্ছে কৃষি। আমাদের এখানে কেরু কোম্পানি মিল আছে। এই কেরু কোম্পানি বাংলাদেশের কেন সারা
পৃথিবীর ভিতর দ্বিতীয় বৃহত্তম। এই শিল্পটা ধ্বংসের মুখে আছে। উনি এই শিল্পটাকে আরও উন্নত করবে এবং এই শিল্প থেকে যেন লভ্যাংশ আসে সেই ব্যবস্থা করার উনি ব্যবস্থা করবে। আর কৃষিতে আমাদের দেখি প্রচুর ফল সবজি হয়, তারপরে ভুট্টা হয়, এগুলা আমাদের সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ। তো এই জন্যে এখানে একটা কোল্ড স্টোরেজ করে চাষিদেরকে কিভাবে রক্ষা করা যায়, ফল হলে তখন চাষিরা ঠিক মতন পয়সা পায় না, তো এইটাকে উনি হচ্ছে প্রায়োরিটি দিতে। আর বাংলাদেশে প্রায় প্রতিটা জেলাতেই মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয়েছে। তো উনি যদি এমপি হয়, তাহলে নেতা যদি মন্ত্রী হয় বা হচ্ছে একটা ভালো পজিশনে যায়, তাহলে চুয়াডাঙ্গা জেলার কোটায় যখন মেডিকেল কলেজটা আসবে, সেই মেডিকেল কলেজটা এই এলাকায় নিয়ে আসার ওনার একটা ব্যাপক ইচ্ছা আছে। কারণ হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় 5টা থানার 3টা থানায় হচ্ছে 2 আসনের আওতাভুক্ত, এবং চুয়াডাঙ্গা সদর থেকে দামোদা থানা শুরুটা খুব কাছাকাছি। এর মাঝখানে যদি উনি একটা মেডিকেল কলেজ করার ওনার একটা ইচ্ছা আছে, তাহলে 2 আসন এবং 1 আসন উভয়েই সুবিধা ভোগ করতে পারবে। এই আসনে একটা বড় আমরা সমস্যা দেখেছি, সেটা হচ্ছে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। এর কয়েকটা কারণের মধ্যে এখানে শিক্ষার হার অনেক কম, এবং পাশাপাশি অপরাধ প্রবণতার একটা বিষয় আছে, এবং আমরা দেখেছি বেকারত্ব সমস্যাটা অনেক বেশি। আপনারা যদি ক্ষমতা আসেন, আপনারা আসলে কি ব্যবস্থা নেবেন? আমরা আসলে ব্যবস্থা নেব কর্মসংস্থানের। কারণ বিগত বছর যে সন্ত্রাসী সরকার ছিল ক্ষমতায়, সেই সরকার এখানে ধ্বংস করে দিয়েছে কাজের, এবং মানুষকে কাজ দেওয়ার কোনো সুযোগ তৈরি করে দেয়। সে কারণেই আপনি যে বললেন যে হচ্ছে আত্মহত্যার কারণে হচ্ছে তারা সাংসারিক জীবনে যে সংসার চালাতে পারছে না, তখন সংসারে বিবাদ সৃষ্টি হচ্ছে। বিবাদ সৃষ্টি হওয়ার কারণেই এই অপমৃত্যুগুলো হচ্ছে। তো এই আপনাদের আসনগুলোতে তো দেখেছি আমরা বিএনপির একাধিক প্রার্থী রয়েছে, এখানে জামাত মনোনীত একজনই প্রার্থী। জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? সারা চুয়াডাঙ্গা না চুয়াডাঙ্গা 2? চুয়াডাঙ্গা 2 ব্যাপক প্রার্থী নাই, চুয়াডাঙ্গা 2 একমাত্র বাবু ভাই প্রার্থী, এবং উনি নমিনেশন পাবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর উনি নমিনেশন পাইলে জনগণ উনি সারা বাংলাদেশের একজন হলো ক্রিম, সারা বাংলাদেশের মানুষ ওনাকে চেনে। আর 2 কনস্টিটিউশনের জনগণ তাকে প্রাণের চেয়ে ভালোবাসে। সে যদি মাঠে আসে, তাহলে জামাত ভেসে যাবে। ধন্যবাদ আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম এখানকার বিএনপির যারা মনোনয়ন প্রার্থী রয়েছেন, তারা জানাচ্ছিলেন তাদের এই আসনের উন্নয়নের কথা, এবং তারা কতটা উন্নয়ন করবেন সে বিষয়ে জানাচ্ছিলেন। তো আমাদের ডিবিসি ইলেকশন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তীতে যে 7টা লাইভ রয়েছে, সেখানে যুক্ত থাকবেন অন্য কোনো প্রার্থী। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।